আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমরা আছি কেমন বাংলাদেশ চাই আমরা এর ১৯তম পর্বে। আজকে আমরা অনুষ্ঠানটি রেকর্ড হচ্ছে, আপনারা দেখতে পাবেন ১০ই জানুয়ারি। আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে আছেন ২ জন অতিথি। একজন হচ্ছেন জনাব আফজাল হোসেন, উনি পেশায় একজন ব্যবসায়ী এবং ইটালি প্রবাসী। আমাদের সাথে আছেন জনাব সোহেল রানা, উনিও ইটালি প্রবাসী, উনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট। আপনাদের আফজাল হোসেন এবং সোহেল রানা, আপনাদের ২ জনকে কেমন বাংলাদেশ চাই আমরা অনুষ্ঠানে অনেক, অনেক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা আপনাদের ব্যস্ত সময়ের মধ্যেও আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ফয়সাল ভাই, এমন একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য। আমি সত্যি আপনার প্রতি কৃতজ্ঞ যেন আমি এমন একটি অনুষ্ঠানে অংশ নিতে পারছি। জি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ফয়সাল ভাই আপনাকেও ইনভাইট জি, করার জন্য। ধন্যবাদ। আমি ১ম এই একটু সোহেল রানা ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাবো যে আজকে আমাদের বিষয় হচ্ছে তরুণের রাষ্ট্রচিন্তা এবং সমসাময়িক বাংলাদেশ। আ আপনারা নিশ্চয়ই প্রবাসী হিসাবে ভোটার হয়েছেন বা অনেকদিন পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক যে ভোট বা রিয়াল ভোট যদি বলি সেটার আমরা আশা করতেছি এরকম অনুষ্ঠিত হবে একটা সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে আমরা ভোট দিতে পারবো। তো আপনারা মানে তরুণদের যে চিন্তাটা রাষ্ট্রের প্রতি এজ এ বাংলাদেশ রাষ্ট্র হিসাবে, দেশ হিসেবে আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আপনার যে আগামীর বাংলাদেশ রাষ্ট্রটা কিভাবে দেখতে চান? এই বিষয়ে যদি ছোট্ট করে বলতেন। ধন্যবাদ ফয়সাল ভাই আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। আপনার এই অনুষ্ঠানের এই মুহূর্তে যারা শুনছেন, যা পরবর্তীতে শুনবেন, তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি শুরু করছি। আসলে তরুণদের চাওয়া বলতে শুধু তরুণ না, এই দেশের সব মানুষের চাওয়াটা একই, কিন্তু আমরা হয়তো ওই আশাটায় এখনো পৌঁছতে পারি নাই। তবে আমি একজন প্রবাসী তরুণ হিসেবে যে প্রত্যাশাটা করব আগামীর বাংলাদেশে, সেটা হচ্ছে আমাদের যে তরুণদের প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে শিক্ষাটা। এই জি, শিক্ষাটা শুধু সনদ নির্ভর না হয়ে যদি বাস্তব নির্ভর শিক্ষা ব্যবস্থাটা হয়ে যায়, তাহলে আমাদের এই তরুণরা যে পরবর্তীতে এক্সপেকটেশন রাষ্ট্রের কাছ থেকে শিক্ষা পরবর্তীতে তাদের যে জি, শিক্ষার একটা কারিগরি শিক্ষা হতে পারে, সেটা হতে পারে তার শিক্ষার পাশাপাশি একটা কর্মদক্ষতার ব্যবস্থা। এটা শিক্ষা শুধু সার্টিফিকেট দিয়েই একটা দেশকে মূল্যায়ন করা যায় না। এটা শিক্ষা ব্যবস্থাটা এমনভাবে ঢেলে সাজানো দরকার তরুণদের, যারা শিক্ষা শেষে এই দেশের জি, তরুণেরা ওই শিক্ষা সেক্টরে তাদের অবদান রাখতে পারে। এটা আমার জি, প্রথমত মূল কথা। দ্বিতীয়ত হচ্ছে, জি, একটা রাষ্ট্র পরিচালনায় তরুণদের মতামত যেন গ্রহণযোগ্যতা পায়। একটা জি, রাষ্ট্রের তরুণরা শুধু সমূহ সম্ভাবনাই না, একটা তরুণ একটা রাষ্ট্রকে পরিবর্তন করে দিতে পারে। এই জি, তরুণদের মতামত রাষ্ট্র ব্যবস্থায় যেন নীতি নির্ধারকেরা রাখেন। দ্বিতীয়ত হচ্ছে বৈষম্য ভিত্তিক যে একটা রাষ্ট্র ব্যবস্থা, জি, তরুণরা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এই জি, বৈষম্য শিকার হয়ে আসছে। তারা দেখছে দেশের রাজনীতিবিদেরা কিভাবে এই বৈষম্যগুলো তৈরি করে। একটা নির্দিষ্ট রাজনৈতিক গণ্ডির ভিতর যখন একটা গোষ্ঠী ঢুকে যায়, তখন এই জি, তরুণরা দেখে এই রাজনীতি না করার কারণে অনেক মেধাবীরা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়, তাদের মেধার স্বাক্ষর রাখতে পারে না। এই জিনিসটা জি, যেন দূর হয়। আর যেটা বলতে চাই, তরুণদের যে চাওয়া পাওয়াটা, সেটা হবে রাজনৈতিক সহিংসতার জায়গায় মানবিক রাষ্ট্র, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, এটা যেন জি। তরুণরা দেখতে পায় আগামীতে। ধন্যবাদ ওকে। ফয়সাল ভাই। জি, ধন্যবাদ সোহেল ভাই। আমি আবার আপনার কাছে আসবো। আ আফজাল ভাই, আপনি যদি একটু বলতেন বা তারুণের রাষ্ট্র চিন্তা আগামী বাংলাদেশটা আপনি কিভাবে দেখতে চান বা কিভাবে চিন্তা করেন? ধন্যবাদ ফয়সাল ভাই। জি, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সহ-আলোচক সোহেল ভাইকে। জি, আসলে তারুণ্যের চাওয়া অনেকটাই একটি মানবিক রাষ্ট্রের সাথে, যেটা আমার আমার মনে হয় যেন এটা জি, মোটামুটি সবারই চাওয়া। জি, এটা শুধু তারুণ্যের মধ্যে সীমাবদ্ধ না। জি, সোহেল ভাই যে বলল যে শিক্ষার দিকটা, আসলে দেখেন, জি, এত বছর পর আমাদের শিক্ষার একটা মানে নির্দিষ্ট জায়গায় কিন্তু আমরা এখনো ঘুরপাক খাচ্ছি। একটা জি, আধুনিক শিক্ষা ব্যবস্থার ভিতরে এখনো আমরা পৌঁছাইতে পারিনি। যে কর্মনির্ভর যে শিক্ষা ব্যবস্থা, জি, আমরা সবাই দেখেন মোটামুটি একটা গ্রাজুয়েশন বলেন, মোটামুটি একটা মানে শিক্ষার একটা গণ্ডি পার হয়ে আমরা সবাই চাকরির পিছনে দৌড়াই। অথচ জি, যদি আমাদের একটা কর্মনির্ভর শিক্ষা ব্যবস্থা হতো,
তাহলে আমরা নিজেই এক একজন উদ্যোক্তা হতে পারবো। ভাই এটা আমি আমার দিক থেকে আমি জি জি অবশ্যই, বললাম। জি অবশ্যই। তারপরে দেখেন কি হয় বাংলাদেশের, আমি একজন তরুণ হিসাবে অবশ্যই আমি চাইবো বাংলাদেশের সেকেন্ড প্রায়োরিটি আমরা চিকিৎসা ব্যবস্থাটা। জি আপনি একটা জিনিস দেখেন বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে কোনো আমার কাছে মনে হয় কোনো শৃঙ্খলা নাই। বাংলাদেশের অনেক মানুষ যাদের মোটামুটি সামর্থ্য আছে এরা চিকিৎসার জন্য কি করে আমাদের পার্শ্ববর্তী দেশে চলে যায়। জি এক্ষেত্রে আমাদের রাষ্ট্র কিন্তু অর্থনৈতিকভাবে কিছুটাও ক্ষতিগ্রস্ত হয়। জি যদি যদি শিক্ষার পাশাপাশি যদি আমরা চিকিৎসার দিকটাও একটু সুন্দরভাবে দক্ষতার সাথে পরিচালনা করা হয়, এটা আমার একটা তরুণ হিসাবে এটাও আমার একটা প্রধান চাওয়া। জি আর আরেকটা হচ্ছে সবার আগে হইতেছে মানবিক বাংলাদেশ ভাই। আমরা চাই জি পলিটিক্স একটা সহিংসলতা অবস্থায় সমাজে সবার সহাবস্থান। জি তো আমাদের ওই জায়গা থেকে একজন মানবিক রাষ্ট্র একটা ভিন্ন মতের মানুষ থাকবে, একটা ভিন্ন আদর্শের মানুষ থাকবে। তার জি সাথে আলটিমেটলি একই সমাজে একই জায়গায় আমার বসবাস করতে হবে। জি পলিটিক্সটা যাতে এমন এক জায়গায় নিয়ে যাওয়া না হয় যাতে দেখা গেছে তার ভিতরে আমার ভিতরে একটা মানে সংঘর্ষ সৃষ্টি হয়, যেটা ইদানিং কালে হচ্ছে। জি আর যে বিদ্বেষমূলক রাজনীতিটা যে বলতেছেন। বিদ্বেষমূলক রাজনীতিটা আমি এটার একজন তরুণ হিসাবে আমি এটার খুব বিরোধিতা করি ভাই। জি আমি চাই একটা সমাজে বিভিন্ন মতের মানুষ থাকবে, বিভিন্ন আদর্শের মানুষ থাকবে, সবার সহাবস্থান থাকবে। আপনার জি মত আমি নেই বা না নেই, কিন্তু আপনার মতামত শুনতে তো আমার আপত্তি নেই। জি তো দুর্নীতিটা জি ঘাটে আসতেছে আমরা দুর্নীতিটা আমরা যদি দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়তে পারি, অর্থনৈতিকভাবে বলেন, আমরা খুব দ্রুত সময়ে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারবো। যদি দুর্নীতির দিকটা যদি একটু আমরা খুব মানে মনোযোগ সহকারে নিয়ন্ত্রণ করতে পারি। তো জি একজন তরুণ হিসেবে আমার ভাই বেসিক বেসিক যে চাওয়াগুলো, এই ৪ টা চাওয়াই আমার একটা তরুণ হিসেবে আমার মানে বেসিক চাওয়া। এটার জি সাথে আরো অনেক কিছুই আছে। যেমন দেখা গেছে আপনি যখন একটা ভালো রাষ্ট্রে বা একটা ভালো সমাজ ব্যবস্থা পাইবেন, এটার সাথে আরো কিছু ফ্যাসিলিটিস আপনার দেখা গেছে তখন আমাদের চাহিদা হয়ে যায়। ওটা সময় উপযোগী। জি জি তো জি প্রধানত আমার কাছে এই দিকগুলোই এই আমার যে এই তরুণ হিসেবে আমার চারটাই এই আপনি দিকগুলোই বলতেছেন। প্রধান দেওয়া উচিত। জি জি, ধন্যবাদ। ধন্যবাদ জনাব আফজাল। আমি একটু সোহেল রানা ভাইয়ের কাছে যাই। সোহেল ভাই, আপনি যেটা বলছিলেন যে বৈষম্য মুক্ত একটা আপনি রাষ্ট্র দেখতে চান। আমরা তো খুব নিকট অতীতেই আমরা যেটা বৈষম্যবিহীন একটা আন্দোলনের মাধ্যমে এটা যেই বাংলাদেশের গণঅভ্যুত্থান বলেন ২০২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখা শুরু করছিলাম। আপনার কাছে কি মনে হয় আমরা আসলে এটার কতটুকু কাছাকাছি আছি? না আসলে মানে যেই দেখেন লাউ ফয়সাল ভাই, হয়তো আব্দুল ভাইকে ধন্যবাদ তার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। আমি বৈষম্যটা আসলে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত চলে আসছে। এই জি, বৈষম্যটা যেদিন দূর হবে সেদিন আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা নতুন রূপে ঢেলে সাজাবে আর কি। এই জি, রাজনীতিবিদরা দেখেন, জি, একটা ধরুন একটা দেশের রাজনীতিবিদরা রাজনীতি করবে ভালো কথা, জি, একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হবে ভালো কথা, ছাত্ররা তাদের ছাত্ররা তাদের যে বৈষম্যের যে শিকার, যেটা আমি বলছিলাম যে একটা জি, পড়াশোনা শেষ করার পরও একটা স্টুডেন্ট বাংলাদেশে যখন তার মেধার স্বাক্ষর রাখতে পারে না, একটা দলীয়করণের মাধ্যমে নিয়োগ হয়, তখন সে বৈষম্য শিকার হয়। তখন হয় জি, সে বাংলাদেশ থেকে বাইরে চলে যায়, না সে জি, অন্য কিছু জিনিস বেছে নেয়। এই যে দেখেন, এই এই যে আপনার ৫ই জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত কি বৈষম্যটা দূর হয়েছে? আমার তো মনে হয় দূর হয় নাই। কারণ জি, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ভিসি গুলো নিয়োগ হয়েছে আপনার হয় জামাতের, নাই বিএনপি। এখানে অনেক জি, মেধাবী মানুষ ছিলেন, তারা জি, এখানে নিয়োগ পান নাই। প্রত্যেকটা প্রশাসনিক ক্ষেত্রে দেখেন যেগুলো চেঞ্জ হয়েছে হয় জামাত নাই বিএনপি। এই যে জি, বৈষম্যহীন এখনো সমাজ ব্যবস্থা আছে, এটা একমাত্র তার কারণ হচ্ছে বাংলাদেশের পলিটিসাইজ। আপনি যে মতেরই হোক, মানুষ এটাকে পলিটিসাইজ করে যে আমি এই মতাদর্শের হলে হয়তোবা আমি একটা ভালো পোস্ট পাবো, পজিশন পাবো, যেটা আমরা বিগত সালে জি, দেখে আসছি যে একটা জি, চেয়ারম্যান সে হঠাৎ করে রাতারাতি আওয়ামী লীগের রাজনীতি করার কারণে একটা ইউনিভার্সিটি ভিসি হয়ে গেছে। এরকম হাজার জি, হাজার উদাহরণ আছে। এই জি, জিনিসগুলো এখন পর্যন্ত যায়নি। এই জিনিসগুলো যখন যাবে এই দেশটা সোনার বাংলা পরিণত হবে। আমার যেটা মেইন ফোকাস হচ্ছে যে
যারা মেধাবী তরুণ সম্ভাবনায় দেশ গড়তে চায় তাদের মধ্যে থেকে এই বৈষম্যটা দূর করতে হবে। জি, আমরা আশা করব ইনশাল্লাহ মানে ভবিষ্যতে আমরা এই ধরনের বৈষম্য কাটিয়ে উঠতে পারবো, বা আসলে জানি না আসলে আদৌ আমরা এটা পারবো কিনা, তারপর আমরা আশা করতে পারি। আপনারা দুইজনই প্রবাসী, আমরা তিনজনই প্রবাসী। প্রবাসী হিসাবে আপনি আগামী নির্বাচিত সরকারের কাছে আসলে কি আশা করেন? এজ এ প্রবাসী হিসাবে কোন জিনিসটা আমি চাইবেন? বলবো, ফয়সাল ভাই জি, আমাকে বলছেন? জি, সোহেল ভাই, জি, আশা তো ভাই আসলে আমরা বেশি কিছু করি না, যারা প্রবাসে থাকি তারা আমরা শুধু জি, আমাদের যে একটা সম্মান, যে অধিকার, জি, যে জি, বাস্তবতা, এটা শুধু জি, এটা শুধু দিলেই হবে। একটা প্রবাসী নেওয়ার চেয়ে দিতে পছন্দ করে বেশি। সেটা আপনি একজন জি, প্রবাসী হিসেবে সেটা আপনি ভালোভাবে বোঝেন বা আমিও বুঝি। এখন জি, একজন প্রবাসী শুধু ইউরোপ আমেরিকাকে আমি বোঝাচ্ছি না। এই প্রবাসী জি, বলতে যারা দেশ থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় যারা অবস্থান করেন। দেখেন, জি, প্রবাসী সবাই মানে যারা স্বাধীনতার প্রবাসে পর থাকে। থেকে স্বাধীনতার পর থেকে জি, আজকে এই পর্যন্ত যখন একজন প্রবাসী তাদের মৌলিক অধিকার পূরণ করার জন্য দেশের বাইরে শ্রম বিক্রি করে কর্মসংস্থানের ব্যবস্থা করে, এর জি, চেয়ে স্বাধীনতা হওয়ার পর থেকে একজন নবদম্পতিকে রেখে সে তার কর্মসংস্থানের জন্য আপনার বাইরের দেশে বছরের পর বছর জীবন যৌবন তার সবকিছু বিসর্জন দিয়ে এই শুধু মৌলিক অধিকারটাকে বাস্তবায়ন করার জন্য, এটা আসলে জি, প্রবাসীদের অধিকার। এটা এই অধিকারটা যেন প্রবাসীরা পায়। যখন একজন প্রবাসী সে যেন দেশের বাইরে সে শুধু তার ন্যায্য শ্রম ভিত্তিক যে কাঠামো, এটা সরকার এই জিনিসটা সে ভালোভাবে দেখবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা প্রবাসী যারা আছি তারা অনেকেই এই যে প্রবাসী যে সেবাটা, বিশেষ করে দূতাবাস, কনসুলার অফিস, এগুলোতে আমাদের দীর্ঘসূত্রতা, একই জি, দেশে একই ফিস দিয়ে আমরা অন্য অন্য সেবা এই দেশের থেকে যতটুকু বেটার পাই, কিন্তু আমাদের জি, এই অফিসগুলো থেকে আমরা সেটা পাই না। তার কারণ জি, তার কারণ একটাই, এই দেশের সিস্টেমগুলো যেরকম আমাদের দেশের একই সিস্টেমে চললে হয়তোবা এটা দূর হবে। আমি আশা করব এই যে কনসুলের অফিসগুলো, দূতাবাসগুলো জি, যেন প্রবাসীদের জি, চিন্তা করে প্রবাসীদের জন্য অবদান রাখে। আর দ্বিতীয়ত হচ্ছে, একটা প্রবাসী জরুরি জি, অবস্থায় অনেক সময় মৃত্যুবরণ করে, অনেক জি, সময় আপনার ধরেন ডকুমেন্ট হারিয়ে ফেলে। এই জি, জিনিসগুলো যেন দ্রুততার সাথে সরকার এই পদক্ষেপগুলো রাখে, যে একটা প্রবাসী যখন প্রবাসে মৃত্যুবরণ করে তার লাশটা নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াতে হয়, একটা হয়রানির জি, শিকার হয়। এই জিনিসগুলো যেন সুনজর দেয় সরকার আগামীতে। জি, আর এ দ্বিতীয়ত হচ্ছে আপনার জি, প্রবাসীদের আরেকটা অংশ, যেটা হচ্ছে প্রবাসীদের সন্তানেরা এই দেশে জি, প্রবাসীদের কালচারটা যেন, বাঙালি কালচারটা যেন ধরে রাখতে পারে, এই জন্য যা বিভিন্ন দূতাবাসে বিভিন্ন সিস্টেমের মাধ্যমে বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলো করা, বিভিন্ন ধরনের প্রভিন্সে যেগুলো আছে সেগুলোতে বিভিন্ন অফিস সেট আপ দিয়ে বাংলাদেশিদের নীতি নির্ধারক যারা আছেন তারা যেন এই আমাদের ছেলে মেয়েদেরকে কালচারাল সেন্টারগুলোকে আরো ডেভেলপ করে আমাদের দেশের কালচার, সংস্কৃতি, কৃষ্টি এগুলো যেন ইমপ্রুভ করার ভূমিকা রাখে। আর জি, একটা চাওয়া আমি চাবো, সেটা জি, হচ্ছে প্রবাসীরা যেন এয়ারপোর্টে কোনো ধরনের হয়রানির শিকার না হয়। জি, আর এটা এটা একটু সদিচ্ছা করলে এটা পারে সরকার। জি, এটা জাস্ট একটু সদিচ্ছার ব্যাপার। আর জি, যারা প্রবাসী আছেন, যারা অনেকে ইনভেস্ট করতে চান, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা প্রবাসী থাকবেন, পরবর্তীতে দেশে ব্যবসা বাণিজ্য করবেন, তারা যেন এই ইনভেস্ট গুলো একটা নিরাপদ জায়গায় করতে পারেন, সেই ব্যবস্থাটা সরকার দেখবেন বলে আশা করি আমি। জি, ধন্যবাদ সোহেল ভাই। আমি আফজাল ভাইয়ের কাছে যদি একই প্রশ্নটা রাখতে চাই আরকি। প্রবাসী হিসাবে আপনি আগামী সরকারের কাছে কি চাবেন? আচ্ছা, আমি শুরুতেই একটু বলি, জি, প্রবাসী ভাই আমরা আসলে কোন দেশের অধিকারটা আমরা ভোগ করি? দেখেন আমরা যখন বাংলাদেশে যাই তখন আমরা কিছু জিনিস থেকে বঞ্চিত, এই বলে আমরা প্রবাসী। জি, আবার যখন আমরা যেই দেশে থাকি, এই দেশেই যখন কোনো কিছুর জন্য যাই, এই জায়গায় কিন্তু আমরা প্রবাসী। প্রবাসী। তো আমরা মনে হইতেছে যেন একটু অবহেলিত জায়গায় আছি। জি, সেটা হোক বাংলাদেশে, হোক এই জায়গায়। জি, কিন্তু আমার কথা হয়েছে যে ভাই বাংলাদেশে যদি একটা আপনার নিরাপত্তা নিশ্চিত করতে পারে সরকার, জি, প্রবাসী যারা বিশেষ করে বাংলাদেশে যারা যায়, ইউরোপ বলেন, মিডল ইস্ট বলেন, আমেরিকা বলেন, এদের
সবার কি আপনি মেজরিটি মানুষের দেখেন প্রশ্ন করেন, এদের একটা বড় অভিযোগ হচ্ছে এরা এয়ারপোর্টে কিন্তু অনেক হয়রানির শিকার হয়। জি, আমি সোহেল ভাইয়ের অনেক কিছুর সাথে আমি একমত, জি, অনেক কিছু অলমোস্ট সবকিছুর সাথে একমত। তো এটা কিন্তু একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমার কাছে এটা জিনিসটা লজ্জার। কারণ জি, আমরা প্রবাস থেকে আমাদের আত্মীয় স্বজন আপনজনের কাছ থেকে দূরে থেকে আমরা শ্রম বিক্রি করে যখন আমরা দেশে যাই, দেশে ঢোকার শুরুতেই আমরা একটা হেনস্থার শিকার হই জি, এয়ারপোর্টে। এর পরের ব্যাপারগুলো আবার একটু আলাদা। যেমন আপনি যখন আপনার এলাকায় যাবেন দেখেন, যদি ওই এলাকায় যদি আবার দুর্নীতিবাজ বলেন বা সন্ত্রাস বলেন, ওই ক্ষেত্রে আবার প্রধান টার্গেট হচ্ছেন আপনি প্রবাসী। যেন এই বিদেশ থেকে জি, আসছে, এর মনে হয় কোনো মানে ভিত্তি নাই, এর একটা কিছু করলেই আমরা সাকসেস হতে পারবো। জি, দেখেন, তো এই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের কাছে আমার একটা চাওয়া, বাংলাদেশের নিরাপত্তাটা এবং প্রবাসীদের মানে প্রবাসীদের বাংলাদেশে ভাই প্রবাসী মনে না করা, আমি ওই জি, দেশেরই নাগরিক ভাই। জি, 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 ওই যে প্রবাসী মনে করে আমার যেন এক্সট্রা একটা হ্যাসেল সহ্য করতে হবে ভাই, এই জিনিসটা আমি চাই না। বুঝতে আর পারছি। আরেকটা ব্যাপার যেটা, যেন আপনার বাংলাদেশে পরবর্তী যে নির্বাচিত, আশা করি যেন একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসবে, ওই জি, সরকারের কাছে আমার আরেকটা চাওয়া থাকবে, একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করা ভাই। যেমন আমরা যারা প্রবাসে দেখেন, যারা ব্যবসা করি, এই জি, জায়গায় যারা ব্যবসায় আছি, মোটামুটি একটা ইনভেস্ট হলে কিন্তু আমরা এই জায়গায় একটা নিশ্চিন্তে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারি। আমার জি, কিন্তু ওই এলাকার বড় ভাই বা প্রশাসন বলেন, কারো বলেন, কারোর কাছ থেকে কিন্তু ওই যে আপনার কি বলে মানে হয়রানির চিন্তা কিন্তু এই জায়গায় আমরা করি না। জি, হাজার হাজার কিলোমিটার দূরে এসেও কিন্তু আমরা আমাদের নিজের টাকা ইনভেস্ট করে আমরা একটা ব্যবসা ইয়ে করতে পারি। কিন্তু তদ্রুপ কি এটাকে আমি কি প্রবাস থেকে গিয়ে বাংলাদেশে গিয়ে এই জিনিসটা করতে পারি? আমার একটা না, ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য একটা বিনিয়োগ করার জন্য আগেই আমার চিন্তা করতে আমার কোন কোন জায়গায় চাঁদা দিতে হবে, কোন কোন জায়গা থেকে আমার হয়রানি আসতে পারে। জি, তো আমার মনে হয় আমরা অনেক প্রবাসী আছি ভাই, যারা মোটামুটি এখন বাংলাদেশে বিনিয়োগ করার মতন অবস্থানে আছে। যদি জি, আমরা একটা প্রবাসী যদি বাংলাদেশে বিনিয়োগ করতে পারি, আমাদের জন্য অন্ততপক্ষে না হলেও ২ টা মানুষের কিন্তু কর্মসংস্থান হইতেছে ওই বিনিয়োগ জি, প্রতিষ্ঠানে। এতে জি, করে জি, বাংলাদেশেরও বেকারত্ব কিন্তু দূর হইতেছে। জি, তো সরকার যদি একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ করতে পারেন, প্রবাসীদের জন্য একটা নিরাপত্তার ব্যবস্থা করতে পারে, এটা দেখা গেছে আমাদের একটা অধিকারই বলতে পারি আমরা। জি, আর আরেকটা ব্যাপার যেটা সোহেল ভাই বলল, যে দূতাবাসগুলা। আপনি দেখেন, জি, আমরা এই জায়গায় থেকে একদিনের জন্য কাজের ছুটি নিয়ে বা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে আমরা দূতাবাসে যাই কেন? আমাদের একটা সিম্পল একটা কাজের জন্য। জি, কিন্তু আমাদের ওই জায়গায় কি হয়রানির শিকারটা হতে হয়? জি, এটা নাই, ওটা নাই, এটা এখন সম্ভব না, ওই সম্ভব না। কেন? এরা তো দেখা গেছে আমাদেরই সরকারের বেতনভুক্ত, তাই না? ঠিক জি, আছে, সবারই কাজের কিছু সীমাবদ্ধতা থাকে। এটা আমাদের সবারই মেনে নেওয়া উচিত। কাজের সীমাবদ্ধতা থাকে। কিন্তু এই যে বাড়তি যে হয়রানিগুলা যেন হয়, এই হয়রানিগুলা ভাই আমার মনে হয় বাংলাদেশ সরকারের উদ্যোগ নিয়ে এই হয়রানিগুলা বন্ধ করা। তাদের একটা জি, সেবামূলক প্রতিষ্ঠানে ভাই রূপান্তরিত করা। যাতে জি, একটা প্রবাসীও যাতে তাদের দূতাবাসে গিয়ে কোনো হয়রানির শিকার না হয়। জি, আর প্রত্যেকটা দেশে হয়তো মিডল ইস্টে এই জিনিসটা আছে ভাই। এই দূতাবাসের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা দেশেই আপনার ইয়ে আছে যে ওই দেশের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা চালু রাখা। জি, এই এই জিনিসগুলা আমার মনে হয় প্রত্যেকটা দেশের দূতাবাসের উচিত এদের নিজ দায়িত্বে এমন কিছু উদ্যোগ নেওয়া যাতে বাংলাদেশের কৃষ্টি কালচার, বাংলাদেশের শিক্ষা, বাংলাদেশের ইয়াগুলো প্রবাসে থাইকা আমাদের যে জেনারেশন আছে এরা যাতে মানে লালন করতে পারে, ধারণ করতে পারে। এরা যাতে ওই বিদেশি কালচারের সাথে মিশে না যায়। জি, এটা আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা দূতাবাসেরই উচিত এদের স্ব-উদ্যোগে ইয়াটা করা, ব্যবস্থাটা জি, করা। জি, এস তারপরে আপনি দেখেন আরেকটা ব্যাপার যেটা, জি, সেটা হইতেছে আপনার প্রবাসী যারা এই যে সোহেল ভাই যে কথাটা বলল, দেখেন আমরা যে যখন একটা মানুষ হঠাৎ করে বা ইয়ার কারণে যে মারা যায়,
মৃত্যুবরণ, জি, মারা যাওয়ার পরে যে এর লাশটা নিয়ে যে হেনস্থা হয়, এটা জি, আসলে সত্যি দুঃখজনক। আসলে যারা ফয়সাল ভাই, আপনিও মনে হয় কিছুটা এটার সাথে যোগ যোগ ছিলেন, বুঝতে পারছেন যে আসলে জি, ব্যাপারটা কতখানি কষ্টের। একে আপনজন হারানোর বেদনা, তারপরে জি, আপনার এই হয়রানির শিকার। জি, সত্যি, সত্যিই দুঃখজনক এটা। এটা খুব কষ্টদায়ক। জি, তো এই অসুবিধাগুলা, এই ইয়াগুলা আমরা চাইবো পরবর্তী সরকার, আশা করি একটা ভালো নির্বাচনের মাধ্যমে একটা বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসুক, যেই জি, আসুক, এই সমস্যাগুলা সমাধানের জন্য মানে আগ্রহী হবে এবং উৎসাহী হবে। মানে অগ্রাধিকার দিয়ে এই সমস্যাগুলা সমাধান করবে। এটাই আমার চাওয়া ভাই। জি। ধন্যবাদ আফজাল ভাই। আমি আপনাদের ২ জনকে একটু ইনফর্ম করতে চাই। আমি আসলে দীর্ঘদিন যাবৎ আমি বিভিন্ন দেশের ইউরোপ, আমেরিকা বলেন, আ মিডল ইস্ট থেকে বিভিন্ন মানুষের সাথে কথা বলে যেই জিনিসগুলো আসলে সবার চাওয়াটাও অলমোস্ট একই ধরনের আরকি। আমরা যে একটা আ মানে অনেকগুলি পয়েন্ট যেগুলো উঠে আসছে প্রবাসের থেকে প্রবাসীর চাওয়া হিসেবে, একটা হলো বাংলাদেশের ব্যাংকগুলিতে যে বন্ড আছে, বন্ডগুলিতে প্রবাসীদের সহজভাবে ইনভেস্ট করার ক্ষেত্রে একটা বাংলা বন্ডের এপ্লাই করার জন্য যদি আমি ওইখানে না গিয়ে আমার অনলাইন সিস্টেম, এখানে ব্যাংকিং সিস্টেমে আমরা যেভাবে করি, অনলাইন সিস্টেমে আমি খুব সহজে যদি করতে পারি, আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক, সবাই মোটামুটি বাংলাদেশে একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে। ওইটার মাধ্যমেই যদি ওই ব্যাংকের রেফারেন্স এর মাধ্যমে আমি আমি নিজেই যাতে ১৫ মিনিট বা ১০ মিনিটের মাধ্যমে আমি আমার বন্ডের জন্য একটা এপ্লাই করতে পারি প্রবাসীরা। এভাবে যদি সহজে এই জিনিসটা করে ইনশাআল্লাহ আশা করি যে প্রবাসীরা অনেক মানে ইনভেস্ট করতে পারবে বাংলাদেশে। এটা বাংলাদেশের প্রায় ২ কোটি প্রবাসী আছে বিভিন্ন দেশে। তো বাংলাদেশের অর্থনীতির মূল চাকাই হচ্ছে প্রবাসীরা, যে রেমিটেন্স পাঠায়। কোন নিঃশর্তভাবে কিন্তু আমরা পাঠাই। হ্যাঁ? ওটাই কিন্তু হিউজ একটা সাপোর্ট বাংলাদেশের অর্থনীতির জন্য। কিন্তু কোন গভর্নমেন্ট থেকে কিন্তু আমরা ওই সাপোর্টটা পাই না এজ এ প্রবাসী হিসাবে। হ্যাঁ? প্রবাসী কিন্তু আমরা অনেকেই মানে সবাই একমত হইছি যারা প্রবাসী ছিলাম যে প্রবাসী বলতে আসলে যারা সত্যিকারের শ্রমিক প্রবাসী তারাই প্রবাসী। প্রবাসী কিন্তু অনেক চোররাও আছে যারা বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ লুট করে আসে, তারাও এখনো প্রবাসী। হ্যাঁ? তারাও কিন্তু প্রবাসের বিভিন্ন পদপদবি নিয়ে দেখা গেছে বিভিন্ন নেতাকর্মীর পাশে অলওয়েজ থাকে। তারাও নিজেদেরকে প্রবাসী হিসেবে দাবি করে। কিন্তু আমরা যারা সত্যিকারের প্রবাসী আছি বা শ্রমিক আছি তাদেরকে প্রবাসী হিসাবে না ধরি এবং আমাদের সবার যে চাওয়াগুলি আসলে সবার চাওয়া একই। কনসুলেট সেবার মানটা বৃদ্ধি করা, সুন্দর করা এবং যেই সমস্যাটা হয় আমাদের ন্যাশনাল আইডি, তারপরে আমাদের বার্থ সার্টিফিকেট এর ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে সংশোধন করতে হয়। কারণ হচ্ছে যে এখানে আসে বিভিন্ন ওয়েতে তারা ইউরোপে আসে, এসে হয়তো তাদের অরিজিনাল ডকুমেন্টটা রাখতে পারে না। নতুন করে ডকুমেন্ট করতে হয়। সেক্ষেত্রে যদি কনসুলেট সার্ভিস যদি সেই সাহায্যটা না করে, সে কিন্তু দিন শেষে সে যে রেমিটেন্স যোদ্ধা, সে কিন্তু রেমিটেন্সটা বাংলাদেশেই পাঠাবে। মানে তার যদি একটা ডকুমেন্টের সাহায্য, তার নামে যদি কোন ধরনের ওই ধরনের ফৌজদারি মামলা না থাকে, তাকে যদি সহজভাবে এই ডকুমেন্টের ক্ষেত্রে সহযোগিতা করা হয় বাংলাদেশের কনসুলেট সেবা থেকে, তাইলে সবাই উপকৃত হবে। বেসিক্যালি দেশই বেশি উপকৃত হবে যখন একটা দেশের নাগরিক উপকৃত হয়। আ ওকে। তারপরে আপনার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বা থানায় আমরা অনেক বক্তাই এটা বলেছিল যে কুইক রেসপন্স টিম, যেটা আপনি যদি কোন বিপদে পড়েন সেক্ষেত্রে আ সেই ক্ষেত্রে যাতে আমরা প্রশাসন থেকে সহজে আমরা এটার একটা রেসপন্স পাই। সেক্ষেত্রে খুব দ্রুত সময়ের মাধ্যমে যাতে আমরা এটা বিচার পাই এবং বিচার বিভাগকে পৃথকীকরণ করে প্রত্যেকটা বিভাগে যদি আমরা বিচার বিভাগের আলাদা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টকে আলাদাভাবে ভাগ করে নেই, সেক্ষেত্রে আমরা দ্রুত বিচার কার্যক্রম শেষ করে আমরা প্রবাসীরা দ্রুত বিচার পাইতে পারি। এই বিষয়গুলি কথা হয়েছে। আশা করি আপনারাও এই বিষয়গুলিতে একমত হবেন এবং সবাই মিলে যদি আমরা কথা বলি ভবিষ্যতে প্রবাসীদের কল্যাণে, আ আশা করি এই আওয়াজটা ভবিষ্যৎ সরকার প্রধান বা সরকারি যেই থাকবেন সবার কাছে পৌঁছাবে। আমি শেষ একটা আ কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র নীতিটা আপনারা কিভাবে দেখেন? জনাব আফজাল ভাই যদি একটু বলতেন। ভাই ধন্যবাদ ফয়সাল ভাই। বাংলাদেশের পররাষ্ট্র নীতি কি একটা উম ইয়ের উপর আছে, যেমন একটা কথা আছে যে আমরা কারো সাথে বৈরিতা চাইনি, সবার সাথে বন্ধুত্ব। জি, তো বন্ধুত্ব চাই সবার সাথে। আপনি শুনবেন জানবেন আমাদের
সদ্যপ্রয়াত আমাদের দেশীয় নেত্রী দেশমাতা খালেদা বেগম খালেদা যে একটা কথা বলছেন, বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু প্রভু নাই। প্রভু নাই, জি প্রভু নাই। তো একজন তরুণ হিসাবে আমরা চাইবো যে পররাষ্ট্র নীতি সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে। অবশ্যই সবার আগে বাংলাদেশের স্বার্থ। জি বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করে আমার সবার সাথে সুসম্পর্ক বজায় রাখবো। আমরা কারো কাছ সাথে প্রভুত্ব বরণ করব না। জি আধিপত্যবাদের কাছে আমরা মাথা নত করব না। জি তো আমি চাই একজন তরুণ হিসেবে আমি চাই পররাষ্ট্র নীতিটা অবশ্যই সুসম্পর্কের ভিত্তিতে সবার আগে বাংলাদেশের স্বার্থ বিবেচনা করে, বাংলাদেশের স্বার্থ চিন্তা করেই পররাষ্ট্র নীতিটা সবার সাথে তেমন সুসম্পর্ক করবে। আমরা আমাদের যে প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আছে ভাই, দেখেন আমরা চাইলে তো প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না। জি না, প্রতিবেশী চেঞ্জ করা সম্ভব না। আমরা জি আমাদের পাশে যে প্রতিবেশী রাষ্ট্র আছে সবার সাথে আমরা সুসম্পর্ক রাখবো। অবশ্যই বাংলাদেশের স্বার্থ বিবেচনা করে কারোর জি সাথে আমরা বৈরিতা তৈরি করতে চাই না। তরুণ জি হিসাবে আমি বলতে চাই যেন সবার সাথে সুসম্পর্ক রাখতে চাই, সবার জি সাথে আপনার ভালো সম্পর্ক রাখতে চাই, অবশ্যই বাংলাদেশের স্বার্থ চিন্তা করে ভাই। জি জি ধন্যবাদ আফজাল ভাই। আমি একই জিনিস সোহেল ভাইয়ের থেকে শুনতে চাচ্ছিলাম, পররাষ্ট্র নীতিটা আসলে কেমন হওয়া উচিত, কেমন দেখতে চান আপনি? ধন্যবাদ ফয়সাল ভাই আবার জি সুযোগ করে দেওয়ার জন্য। তবে আমি আফজল ভাইয়ের সাথে অনেকটা একমত। তো জি প্রবাসীরা সরি, যে জি প্রবাসী নীতিটা আসলে নির্ভর করে আপনার প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কটা কেমন। জি আমরা তো আসলে যুদ্ধ করব না, আমরা বন্ধুত্ব স্থাপনের কথাই বলবো। তবে আমাদের জি একটা কথা আছে এখানে, আপনি যখন বন্ধুত্বমূলক রাষ্ট্র ব্যবস্থা চাবেন প্রবাসীদের, সরি, দেশের যে পররাষ্ট্র নীতিটা একজন জি হিউম্যান বিং হিসেবে, সেক্ষেত্রে জি আপনার প্রতিরক্ষার জন্য কিছু দরকার আছে আপনার। একটা জি রাষ্ট্র যখন একটা রাষ্ট্রের সাথে বন্ধুত্ব সম্পন্ন স্থাপন করতে চায় সেটা ওয়েলকাম। যেমন জি আমরা রিসেন্ট যে ঘটনাগুলো দেখছি, যে আমাদের যে একটা দাদাগিরি, আমাদের জি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ওনারা জি সবসময় স্বাধীনতার পর থেকে চাপায় দিচ্ছে, আমরা সেটা জি নিচ্ছি। কারণ এখানে দুটো ফ্যাক্টর কাজ করে। যখন আপনি একটা রাষ্ট্রের অবকাঠামোটা একটা রাষ্ট্রের অন্য একটা রাষ্ট্রের উপর ডিপেন্ড করে, তখন আপনি জি ওই দেশের রাষ্ট্র ব্যবস্থাটা আপনার ঘাড় যেরকম মানুষের চেপে ধরে, এবং আমাদের দেশটাকে এইভাবে চেপে ধরে রাখছে। জি এটার একমাত্র কারণ হচ্ছে আমাদের অগণতান্ত্রিক ব্যবস্থাপনা। আমি চাবো যে দেশের যে সরকারি আসবে অবশ্যই একটা বন্ধুত্ব সম্পন্ন প্রত্যেকটা রাষ্ট্রের সাথে রাখবে। জি সেটা হবে উইন টু উইন সিচুয়েশনের মধ্য দিয়ে, যে আমি শুধু দিয়ে যাব, আমি ওই রাষ্ট্রের কাছে থেকে কিছু পাবো না, এটা হতে পারে না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রতিনিধি যারা আছেন, জি এনাদের সাথে নিয়মিত দেশের পরিস্থিতি, দেশের যে অবস্থা, এগুলো একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য বিনিয়োগ তৈরি করা। বিভিন্ন ইনভেস্টর ইনভেস্ট করতে চান, এই জি যে আমাদের দেশের পররাষ্ট্র নীতির কারণে তারা ইনভেস্টররা দূরে সরে চলে যান। জি এমনও এমনও ইনভেস্টর আছে যে ইনভেস্টর এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে হওয়ার কথা ছিল, সেটা ভিয়েতনামে চলে যায়, সেটা জি অন্য অন্য যে ডেভেলপিং কান্ট্রিগুলো আছে সে দেশে তাদের পলিসিগত কারণে চলে যাচ্ছে। তবে আমার যে পররাষ্ট্র নীতিটা যেটা হওয়া দরকার, সেটা সবার সাথে একটা সুসম্পর্ক বজায় থাকবে, এবং জি প্রত্যেকটা রাষ্ট্রের সাথে উইন উইন সিচুয়েশনে বাংলাদেশ এগিয়ে যাবে। আর আমাদের যে সমস্যাগুলো, বিভিন্ন ধরনের জলবায়ু, বিভিন্ন ধরনের আপনার আঞ্চলিক যে বাজারগুলো, এগুলো বিভিন্ন জি দেশের পররাষ্ট্র নীতিতে প্রবেশ করানোর চেষ্টা করা, যে আমাদের এই বাজারগুলো যেন অন্যান্য দেশেও সচল থাকে, আমরা শুধু ইম্পোর্ট করব, এক্সপোর্ট করতে পারবো না, এটা হতে পারে না। এই দুটোর জি মধ্যে একটা সামঞ্জস্য ব্যালেন্স থাকতে হবে, তবেই না আমাদের দেশটা সামনের দিকে এগিয়ে যাবে, সেটা আমার প্রত্যাশা। জি ধন্যবাদ আপনাদের দুজনকে। ধন্যবাদ আফজাল ভাই এবং ধন্যবাদ সোহেল ভাই। আমরাও আশা করব সুন্দর একটি বাংলাদেশ ভবিষ্যতে আমাদের আগামী নির্বাচিত সরকার ইনশাআল্লাহ পররাষ্ট্র নীতির মাধ্যমে, একটি শক্তিশালী পররাষ্ট্র নীতির মাধ্যমে আমাদের পররাষ্ট্র ব্যবস্থাটাকে গড়ে তুলবেন। আমরাও চাই যে একটা ওয়ার্কিং রিলেশন সবার কাছে, সব দেশের সাথেই থাকুক। আহ সবসময় একটা উইন উইন সিচুয়েশন থাকুক। আমরা যাতে সবসময় সবার আগে বাংলাদেশের স্বার্থটাই চিন্তা করতে পারি, এবং আমাদের সবার মাধ্যমে দলমত নির্বিশেষে আসলে সবার মাধ্যমে যাতে সবার আগে বাংলাদেশের চিন্তাটাই যাতে মাথায় থাকে। ইনশাল্লাহ এভাবে যদি আমরা চিন্তা করতে পারি, তাহলে ইনশাল্লাহ একদিন দেশ এগিয়ে যাবে।
আর আমরা প্রবাসী হিসাবে সবসময় আমাদের প্রবাসীর যে অধিকার দলমত নির্বিশেষে সেটা যদি সবসময় বলতে থাকি, ইনশাল্লাহ এক সময় হয়তো এই সমস্যাগুলি সমাধান হবে। আপনাদের দুইজনকেই আপনাদের ব্যস্ত সময়ের মাধ্যমে আমার অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ ফয়সাল ভাই, আপনাকেও ধন্যবাদ সোহেল ভাই। আমিও শেষ করছি। ধন্যবাদ ফয়সাল ভাই, অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আসলে অভিজ্ঞতা যতটা না, তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা বাংলাদেশটাকে ভালোবাসি। আমি যেখানেই থাকি আমি বাংলাদেশে ভালো চাবো, যে বাংলাদেশটা এগিয়ে যাবে, তরুণদের প্রত্যাশা পূরণ হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাকে আফজাল ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম।